দমদমের বিখ্যাত ঘোষ বাড়ির নাম নিশ্চয়ই অনেকেরই শোনা, কিন্তু এই বাড়ির চার দেওয়ালের ভেতরকার চাপানের গল্পটা, মানে তাদের এই পারফেক্ট ব্রু বা নিখুঁত চায়ের পেছনের অদ্ভুত কাহিনীটা বোধহয় অনেকেরই অজানা। আজ আমরা এমনই এক মজার, ভীষণ খুঁতখুঁতে আর বলা যায় রীতিমতো পাগলাটে একটা চা সংস্কৃতির গল্প জানব। চলুন সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। বছরের মাত্র ৫টি দিন তাদের মধ্যে সম্পূর্ণ মৈতক্য হতো। একটু ভেবে দেখুন বিষয়টা। একটা যৌথ পরিবার, এক ছাদের নিচে থাকা মানুষজন, অথচ বছরের বাকি ৩৬০ দিন একটা নির্দিষ্ট বিষয় নিয়ে তাদের মধ্যে রীতিমতো কুরুক্ষেত্র বেঁধে থাকত। আর ঠিক ৫টা দিন অদ্ভুত এক জাদুতে সব শান্ত। কিন্তু এই ঝগড়ার বিষয়টাই বাকি ছিল। আর ওই ৫ দিনেই বা এমন কি হতো? চলুন রহস্যটা একটু ভেদ করা যাক। পর্ব ১, আ স্টর্ম ইন আ টিকাপ বা চায়ের কাপে ঝড়। ঘোষবাড়ির সকালগুলোর কথা একটু কল্পনা করা যাক। চায়ের কাপে ঝড় কথাটা বোধহয় এই বাড়িটার জন্যই আক্ষরিক অর্থে তৈরি হয়েছিল। প্রতিটি সকাল শুরুই হতো এমন একটা বিষয় দিয়ে যা নিমেষেই বাড়ির পরিবেশটাকে একদম গরম করে তুলত। আর সেই বিতর্কিত বিষয়টা ছিল খুব সাধারণ, সকালের ওই ১ কাপ চা। মজার ব্যাপার হলো এই গল্পের ভেতরের অদ্ভুত বৈপরীত্যটা। ঘোষবাড়ির ৩ ভাইয়ের মধ্যে কিন্তু অসম্ভব মিল ছিল, বন্ধন ছিল ভীষণ মজবুত। অন্য কোনো বিষয় নিয়ে তাদের মাঝে টু শব্দটিও হতো না। কিন্তু হ্যাঁ, ঠিক ধরেছেন, যেই মুহূর্তে চা পানের প্রসঙ্গটা আসত, পরিস্থিতি পুরো উল্টে যেত। একটা সাধারণ পানীয় কিভাবে এত শক্ত পারিবারিক সম্পর্কের মাঝে প্রতিদিন ফাটল ধরাতে পারে, সেটা ভাবলে সত্যি হাসি পায়। পর্ব ২, 3 ব্রাদার্স 3 ব্রুজ। ৩ ভাই, ৩ ভিন্ন স্বাদ। এই ৩ ভাই, বড়দা, মেজদা এবং ছোটদা, তাদের চায়ের পছন্দ যে শুধু আলাদা ছিল তা কিন্তু নয়। প্রত্যেকের নিজস্ব রেসিপি ছিল চরম মাত্রায় নির্দিষ্ট আর একে অপরের একেবারে বিপরীত। তাদের এই একগুঁয়ের স্বভাবের কারণেই প্রতিদিন সকালে চায়ের টেবিলে রীতিমতো বিতর্কের ঝড় উঠত। ছকটা একটু খেয়াল করলেই বোঝা যাবে তাদের পছন্দগুলো কতটা সাংঘর্ষিক ছিল। বড়দার চায়ে লিকার চা, দুধ একেবারেই চলবে না, কিন্তু সামান্য একটু চিনি লাগবে। মেজদার আবার অন্য হিসেব, লিকার চা ঠিক আছে, কিন্তু চিনি একেবারেই চলবে না, বরং তাতে থাকতে হবে ঠিক ১ ফোঁটা দুধ। আর ছোটদার পছন্দটা সবচেয়ে অদ্ভুত, আসাম আর দার্জিলিংয়ের কড়া ব্লেন্ডের গাঢ় বাদামি রঙের চা, পর্যাপ্ত দুধ থাকবে, কিন্তু চিনি থাকা চলবে না। এখন বুঝতেই পারছেন, এই ৩ জনকে এক পাত্রে চা দিয়ে সন্তুষ্ট করা আক্ষরিক অর্থেই অসম্ভব ছিল। এখানকার সবচেয়ে মজার দিকটা হলো এই পছন্দগুলোর পেছনের যুক্তি। মেজদা যেমন ওই ১ ফোঁটা দুধের তত্ত্বটাকে বেশ অহংকারের সাথেই জাহির করতেন। বলতেন, লন্ডনে থাকার সময় ব্রিটিশদের কাছ থেকে শিখেছি, আসল চা খেতে হয় চিনি ছাড়া, কেবল ১ ফোঁটা দুধ দিয়ে, নইলে লিকার চা তো একদম কাদার মতো। মানে তার কথার ভাবে মনে হতো চা পানের আসল আভিজাত্য শুধু তিনিই বোঝেন। তবে মেজদার এই অহংকার ধোপে টিকত না খুব একটা। ছোটদা ঠিকই মোক্ষম জবাবটা দিতেন। তিনি বলতেন, তাহলে এক কাজ করো, দুধ ঢালার বদলে একটা ড্রপার ব্যবহার করো, যেন তুমি মাসের পর মাস লন্ডনে ছিলে আর ব্রিটিশদের সাথে বসে চা খেয়েছ। এসব ডাহা মিথ্যা কথা, কোনো গল্পের বইতে পড়েছ আর এখন আমাদের শোনাচ্ছ। এই যে তাদের খুনসুটি, এইটাই কিন্তু প্রমাণ করে যে ঝগড়াগুলো আসলে তাদের প্রতিদিনের বিনোদনেরই একটা বড় অংশ ছিল। চা কিন্তু শুধু পানের বিষয় ছিল না, এটা ছিল একে অপরকে খোঁচা দেওয়ার মোক্ষম একটা অস্ত্র। যেমন মেজদা হয়তো ছোটদাকে শুনিয়ে শুনিয়ে জোরে বলে উঠলেন, তুমি তোমার বউকে না বলে চাকর হরিকে চা বানাতে বলো কেন? উদ্দেশ্য একটাই, ছোটদা স্ত্রী মানে ছোটদি যেন কথাটা শুনতে পান। আর এটা শুনে বড়দা আর মেজদা হো হো করে হাসতেন, আর বেচারা ছোটদা লজ্জায় লাল। এই হাসি ঠাট্টাগুলোই ছিল ঘোষবাড়ির সকালের আসল সৌন্দর্য। পর্ব ৩, দি অ্যানাটমি অফ ইনপারফেকশন বা অসম্পূর্ণতার বিশ্লেষণ। এই যে এতক্ষণ দুধ আর চিনির পরিমাপ নিয়ে কথা হলো, তাদের খুঁতখুঁতে স্বভাবটা কিন্তু শুধু এর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। চায়ের একটা কাপে তারা আক্ষরিক অর্থেই এমন লেভেলের পারফেকশন খুঁজতেন যা একজন সাধারণ মানুষের পক্ষে তৈরি করা প্রায় অসম্ভব ব্যাপার। রীতিমতো বিজ্ঞানের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন তারা এটাকে। এই তালিকাটা একবার দেখুন। চায়ের পাতার ব্লেন্ড থেকে শুরু করে চা টেবিলে আনার সময় পানির তাপমাত্রা, চা পাতা মেশানোর সময় পানির তাপমাত্রা, কোন পাত্রে বানানো হয়েছে, কতক্ষণ পাতা ভেজানো ছিল, উফ, সবকিছু তাদের তীক্ষ্ণ নজরে থাকত। আর সবচেয়ে সাংঘাতিক ব্যাপারটা ছিল পানির খরতা বা ওয়াটার হার্ডনেস বিচার করা। ভাবুন তো, একজন সাধারণ বাবুর্চি বা অতিথির পক্ষে এই ওয়াটার হার্ডনেস মেপে চা বানানো কতটা অসম্ভব একটা কাজ। আর শুধু কি চা,
যে কাপ বা পিরিচে চা পরিবেশন করা হচ্ছে সেটাও তাদের মাইক্রোস্কোপিক নজরদারি থেকে বাদ যেত না। কাপ আর পিরিচ ম্যাচিং কিনা, কানা একটু ভাঙা কিনা, আগের দিনের দাগ লেগে আছে কিনা, এমনকি চায়ে চুমুক দেওয়ার সময় ঠুটে কেমন অনুভূতি হচ্ছে বা হ্যান্ডেলের ডিজাইনটা ধরতে আরামদায়ক কিনা, এই শেষ না হওয়া তালিকাটাই বলে দেয় তারা খুদ ধরার ব্যাপারে কতটা সিদ্ধহস্ত ছিলেন। পর্ব 4 আর নাইটমেয়ার ফর গেস্টস বা অতিথিদের দুঃস্বপ্ন। এখন একটু চিন্তা করুন, যে বাড়িতে চা নিয়ে এত তুলকালাম সেখানে বাইরের কোনো মানুষ বা অতিথিদের অবস্থা কেমন হতো। ঘোষ ভাইদের এই চা আসক্তির সবচেয়ে বড় বলি হতেন তাদের বাড়িতে আসা মেহমানরাই। চা পানের এই অভিজ্ঞতা তাদের জন্য কোনো আনন্দের বিষয় তো ছিলই না, বরং রীতিমতো একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়াত। 100। হ্যাঁ, সংখ্যাটা ঠিকই শুনছেন। যদি কোনো বেচারা অতিথি ভালোবেসে ঘোষ পরিবারকে একটা চায়ের সেট উপহার দিতেন, তাহলে তাকে অন্তত 100টা কারণ শুনতে হতো যে কেন সেই সেটটা নিখুঁত নয়। উপহার পেয়ে খুশি হওয়ার বদলে তারা অবলীলায় সেটার 100টা খুঁত বের করে ফেলতেন। এর ফল যা হওয়ার তাই হতো। যারা এই বাড়িতে নিয়মিত আসতেন তারা খুব দ্রুতই পরিস্থিতি বুঝে যেতেন। তাই প্রথাগত চা বিস্কুটের ধার ধারতেন না তারা, সোজাসাপটা ফলের রস বা এক গ্লাস সাধারণ পানি চেয়ে নিতেন। ওই চায়ের ভয়ঙ্কর পোস্টমর্টেমের ভেতর দিয়ে যাওয়ার চেয়ে চুপচাপ পানি খেয়ে থাকাটাই অতিথিদের কাছে অনেক বেশি নিরাপদ মনে হতো। কিন্তু কেউ যদি ভুল করে চা খেতে রাজি হয়েই যেতেন, তবে চা শেষ হওয়া মাত্রই তার জন্য অপেক্ষা করত সেই ভয়ঙ্কর ফাঁদ। ঘোষ ভাইদের কেউ একজন খুব অমায়ে ঘেঁষে জিজ্ঞেস করতেন, চাটা কেমন খেলেন? শুনতে খুব সাধারণ একটা সৌজন্যমূলক প্রশ্ন মনে হলেও আসলে এটা ছিল ওই অতিথির জন্য এক বিশাল বিপদের সিগন্যাল। সাধারণ ভদ্রতার খাতিরে অতিথি হয়তো বলতেন খুব ভালো হয়েছে, আর ঠিক তখনই শুরু হতো আসল খেলা। বাবুর্চি যদি সত্যিই জাদুকরি কোনো চা বানিয়েও থাকেন, তবুও ঘোষ ভাইরা প্রমাণ করে ছাড়তেন যে ওই চায়ের মধ্যে অন্তত 10টি ত্রুটি বা অসম্পূর্ণতা ঘাপটি মেরে আছে, আর অতিথিকে বাধ্য হয়ে মুখ বুজে সেই 10টা ত্রুটির লম্বা লেকচার শুনতে হতো। পরিস্থিতি আরও হাস্যকর হয়ে উঠত যদি বাবুর্চি কোনো কারণে একটু খারাপ চা বানাতেন। তখন এই ত্রুটির তালিকা 10 থেকে 1 লাফে 30-এ গিয়ে ঠেকত। ভাবা যায় 1 কাপ চায়ের ভেতরে 30টা ভুল বের করার জন্য কতটা তীক্ষ্ণ আর বিশ্লেষণাত্মক মাথার দরকার। মজার ব্যাপার হলো, ঘোষ ভাইরা যখন অন্যের বাড়িতে যেতেন তখন স্বাগতিকরা ভয়ে তাদের চাই দিতেন না, অন্য যা খুশি খেতে দিতেন। এখন মনের মধ্যে নিশ্চয়ই একটা প্রশ্ন উকি দিচ্ছে যে 3 জন মানুষ 1 কাপ চায়ের শত শত খুঁত ধরতে পারেন। যারা জীবনেও চায়ের স্বাদ নিয়ে একমত হতে পারেন না, তারা কি কখনোই কোনো বিষয় একমত হয়েছিলেন? এই অসম্ভব ত্রয়ী কি শেষ পর্যন্ত তাদের ওই নিখুঁত চায়ের সংজ্ঞা খুঁজে পেয়েছিলেন? চলুন আমাদের গল্পের সেই জাদুকরী অধ্যায়টায় প্রবেশ করা যাক। পর্ব 5, দ্য দুর্গা পূজা ট্রুস বা দুর্গা পূজার যুদ্ধবিরতি। গল্পের সবচেয়ে মিষ্টি আর আনন্দদায়ক মোড়টা এখানেই। সারা বছর চা নিয়ে রীতিমতো যুদ্ধ চললেও বছরের একটা নির্দিষ্ট সময়ে এসে তারা তাদের সমস্ত অস্ত্র, মানে ওই চায়ের কাপ আর চামচ, নিচে নামিয়ে রাখতেন। ওই সময়টায় তাদের সমস্ত মতবিরোধ কোথায় যেন জাদুর মতো উধাও হয়ে যেত। পূজার এই 5 দিনের টাইমলাইনটা একটু খেয়াল করুন। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী। ঘোষ বাড়ির জন্য এটাই ছিল সম্পূর্ণ শান্তির সময়। পূজার এই কটা দিন চারপাশের বাতাসে এমন একটা উৎসব আর আনন্দের আমেজ ছড়িয়ে থাকত যে ঘোষ ভাইদের ওই চিরচেনা খুঁতখুঁতে স্বভাবটা আর কাজ করত না। এই 5টা দিনই ছিল সেই সময় যার কথা আমরা একদম শুরুতে বলেছিলাম, সম্পূর্ণ মতৈক্যের 5 দিন। সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটাই শুনবেন। এই 5 দিন তারা যে শুধু নিজেদের মধ্যে ঝগড়া থামাতেন তা কিন্তু নয়, বরং তারা বাড়ির বাইরে একটা ছোট্ট চায়ের স্টল বসাতেন। সেখানে তারা নিজেরাই চা তৈরি করতেন এবং রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যে কোনো মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে সে চা খাওয়াতেন। আর সবচেয়ে বড় বিষয় হল, এই 5 দিনে তৈরি হওয়া চাকেই তারা 3 ভাই মিলে সর্বসম্মতিক্রমে পারফেক্ট টি বা নিখুঁত চা হিসাবে মেনে নিতেন। ঘোষ ভাইদের এই নিখুঁত চায়ের খ্যাতি এতটাই ছড়িয়ে পড়েছিল যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শুধু তাদের হাতের ওই 1 কাপ চা খাওয়ার জন্য ভিড় জমাত। একবার ভাবুন যে মানুষগুলো সারা বছর নিজেদের চা নিয়ে সন্তুষ্ট হতে পারত না, পূজার ওই 5 দিন তারা একসাথে মিলে এমন এক চা তৈরি করত যা পুরো শহরের মানুষের মন জয় করে নিত। তাহলে এই চমৎকার গল্পটার শেষে আমাদের মনে এই প্রশ্নটা থেকেই যায়, আসলেই কি একটা নিখুঁত কাপ চা তৈরির জন্য কোনো গোপন রেসিপি দরকার আছে? নাকি সেই নিখুঁত চায়ের আসল রহস্যটা লুকিয়ে থাকে একটা আনন্দমুখর পরিবেশ, উৎসবের আমেজ আর মানুষের প্রতি মানুষের নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে? দুর্গাপূজার ওই 5টি দিনের উদারতায় ঘোষ ভাইরা হয়তো আমাদের এটাই প্রমাণ করে দিয়ে গেছেন যে সত্যিকারের নিখুঁত স্বাদ আসলে রেসিপিতে থাকে না,
থাকে মনের মিলনের মাঝে। আজ এখানেই শেষ করছি। আশা করি এই গল্পটা আমাদের সবাইকে নতুন করে কিছু ভাবতে সাহায্য করবে।